আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি ইসলাম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেনকে দিয়াবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। 17 মে খোলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, জানালেন উপাচার্য। এপ্রিলের মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত। ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি হবে বললেন প্রধানমন্ত্রী। যে কোনো ত্যাগ শিকারে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান। দেশে করোনায় একদিনে 18 জনের মৃত্যু। 7 এপ্রিল থেকে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবার বিস্তারিত। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, জঙ্গি নেতা মুফতি হান্নানের নির্দেশে সরাসরি সমাবেশের মঞ্চে গ্রেনেডের নিক্ষেপ করে ইকবাল। তিনি জানান, দেশে আত্মগোপনের পর 2008 থেকে 2020 সাল পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থানের পর দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন স্কেলিটন। 21 আগস্ট 2004 রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এ সময় মঞ্চে থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইবি রহমান সহ অনেক নেতাকর্মীর প্রাণ ঝরে যায়। আহত হয় আরও বিপুল সংখ্যক নেতাকর্মী। বিচারিক কার্যক্রম কিছুদিন থেমে থাকলেও শেষ হয় 2018 সালের 10 অক্টোবর। 33 জন গ্রেপ্তার হলেও অভিযুক্ত 15 জন পলাতক থাকে। পলাতকদের অন্যতম গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ও মামলার রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গি ইকবাল হোসেনকে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব প্রধান বলেন, ইকবাল ছাত্রদল থেকে 2001 সালে হরকাতুল জিহাদের হাত ধরে মুফতি হান্নান সহ জঙ্গি নেতাদের যোগসাজশে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চে গ্রেনেড হামলা চালায়। স্কুল কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে সে জানায়। ইকবাল 1994 সালে কেসি কলেজ ঝিনাইদহে ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি ছিল বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায়, মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। জঙ্গি ইকবাল কোথা থেকে গ্রেনেড এনেছিল, বিদেশে পালিয়ে যেতে কে তাকে সহযোগিতা করেছে, সব কিছুই বের করা হবে বলে জানান আবদুল্লাহ আল মামুন। সে 2008 সালে দেশ ত্যাগ করে প্রবাসী আত্মগোপন থাকা অবস্থায় প্রথমে সেলিম, পরবর্তীতে জাহাঙ্গীর নাম ধারণ করে এক পর্যায়ে সে প্রবাসে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, জঙ্গিদের বিরুদ্ধে র্যাবের আভিযানিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য 13 মার্চ আবাসিক হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষার রুটিনও বাতিল করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভা শেষে সব তথ্য জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 24 মে ক্লাস ও 17 মে হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। 17 এপ্রিলের মধ্যে সম্ভাব্য সবাইকে করোনা টিকা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান আখতারুজ্জামান। এসএম আরিফের রিপোর্ট। স্নাতকোত্তর পরীক্ষার ঘোষণা দিয়ে সম্প্রতি শিক্ষার্থীদের জন্য 13 মার্চ হল খোলার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে দ্রুত এই হল খোলার জন্য মানববন্ধন ও আন্দোলন করে শিক্ষার্থীরা। এর মধ্যেই 24 মে ক্লাস ও 17 মে আবাসিক হল খোলার বিষয়ে রোববার সিদ্ধান্ত জানায় সরকার। সকল বিশ্ববিদ্যালয় সমূহের আবাসিক হলসমূহ আগামী 17 মে থেকে খুলে দেয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলন ও সরকারের সিদ্ধান্তের বিষয়ে ভার্চুয়াল সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। উপাচার্য ডক্টর আখতারুজ্জামান জানান, হল খোলা নিয়ে সরকারের সিদ্ধান্তকেই সভায় অনুমোদন দেয়া হয়েছে। প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে অনেক সিদ্ধান্ত সমন্বিত জাতীয়ভাবে হতে হয়। সেটির বিচ্ছিন্ন রূপে করলে পুরো জাতি বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে পড়ে। তো বিষয়গুলো শিক্ষার্থীদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারলে, ওরা বুঝলে, তখন দেখবেন যে তারা এটাকে স্বাগত জানাবে। তখন তারাই বলবে যে আমরা এই উদ্যোগে স্বাগত জানাই। সময় ক্ষেপণ হবে, সময়টা কিভাবে আমরা পুষিয়ে দিতে পারি সেই প্রয়াস বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে থাকবে। তিনি বলেন, হল না খোলার শর্তে বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা চালিয়ে যেতে পারবেন স্ব বিভাগ। তবে কেন্দ্রীয়ভাবে বড় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে হল খোলার পর। বড় ধরনের কোনো পরীক্ষা 13ই মার্চকে সামনে রেখে যে নির্ধারণ করা হয়েছিল, সেগুলো আজকের একাডেমিক কাউন্সিলে সকলকে অনুরোধ করা হয়েছে সেগুলো স্থগিত রাখার জন্য। 17ই মে যখন হলে আবাসিক শিক্ষকরা উঠবে, তার 2 সপ্তাহ পর এই সকল বড় বড় পরীক্ষাগুলোর যে কর্মসূচি, পরীক্ষার রুটিন, সেগুলো সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, বিভাগ তারা সমন্বয় করে সেই পরীক্ষাগুলো তারা গ্রহণ করে। আবাসিক হল খোলার আগে শিক্ষক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানান উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। 17ই এপ্রিলের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদেরকে টিকার প্রদানের আওতায় আনা হয়। ফার্স্ট ডোজ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাহিনীর প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বিমান বাহিনীর 11 ও 21 স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভবিষ্যতে বাংলাদেশে নিজেদের সামর্থ্যে যুদ্ধ বিমান তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সালামের মাধ্যমে প্যারেড হতে প্রস্থান করবেন। যশোরে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং দেশ সেবার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন, তার মর্যাদা রক্ষার জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও যখন দায়িত্ব পালন করেন, আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন। বাহিনীর আধুনিকায়নে সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। এই জন্য ফোর্সেস গোল 2030 পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আর্থসামাজিক উন্নয়নে নেয়া সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করব। করোনার টিকা নিয়ে নিজের সুরক্ষার পাশাপাশি অন্যের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন শেখ হাসিনা। সুস্থ থাকেন। আমরা সাইদুর রহমান আবির, মাই টিভি। গ্রহণ করা
24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 18 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃত্যু হয়েছে 8,374 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 399 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,44,116 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া একদিনে আরও 828 জন বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,92,887 জন করোনা রোগী। আগামী 7 এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। নাকি ইমিউনিটিটা ভালো হয়, এটা WHO গাইডলাইন। সেই গাইডলাইন ফলো করে আমরা এপ্রিলের 7 তারিখ থেকে আমরা দ্বিতীয় ডোজের দেওয়ার চিন্তা ভাবনা এখন থেকে করছি, এবং পাশাপাশি আমরা যে প্রথম ডোজ যারা নেবে সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। করোনার টিকা নিয়ে বিরূপ প্রচারণা যারা চালিয়েছে তারাই এখন লুকিয়ে টিকা নিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিএনপি সহ কয়েকটি দলের মূল বিষয় হচ্ছে ভারতের বিরোধিতা করা। সেমিনারে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও বক্তব্য রাখেন। এবং আমাদের দেশে এই টিকা নিয়ে কি বিরূপ প্রচারণা চালানো হয়েছিল আপনারা জানেন। যারা বিরূপ প্রচারণা চালিয়েছিল তারা এখন টিকা গ্রহণ করছে এবং অন্যদেরকেও টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেলাম বিএনপির কোনো নেতা গোপনেও টিকা নিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক আরও গভীরে প্রথিত হয়েছে। এমন কোনো সংবাদ, এমন কোনো ভুল অসত্য সংবাদ যাতে পরিবেশিত না হয় যেটি দুই দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কিংবা দুই দেশের সম্পর্কের মধ্যে বিরূপ প্রভাব তৈরি করার সম্ভাবনা তৈরি করে। বিনোদনকে নতুন এক মাত্রা নিয়ে গেছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। কেবলের মাধ্যমে ডিশ অ্যান্টেনার সংযোগ ছাড়াও শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে উপভোগ করা যাচ্ছে বিশ্বের হাজারো টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও। সাথে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুবিধাও। অল্প দামে সাধ্যের মধ্যে থাকায় বিক্রিও বেশ। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। হাতে হাতে স্মার্ট মুঠোফোন আর কম্পিউটার ল্যাপটপের দৌরাত্মে বিশ্বজুড়ে অনেকটা বিক্রি পড়তির দিকে ছিল টেলিভিশনের। উৎপাদক প্রতিষ্ঠানগুলো মাঝে বেশ কিছু পরিবর্তন আর আধুনিকায়ন করলেও খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন এক ভাবনা এই টিভিগুলোতে সংযুক্ত করার পর যেমন বেড়েছে বিক্রি, তেমনি এনেছে এক বিপ্লব। বলা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির কথা। শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, চোখের সামনে অ্যাপের মাধ্যমে বিশ্বের হাজারো টিভি চ্যানেলের দ্বার উন্মুক্ত। ইউটিউব ছাড়াও সুবিধা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কারণে অনেকের কাছে এটি স্মার্টফোনের মতোই গুরুত্ব পাচ্ছে। বাজারে বেশ কিছুদিন থেকে কাটতি বেশি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির। শত ব্র্যান্ডের ভিড়ে নিজস্ব একটা জায়গা করে নিয়েছে স্বল্প মূল্যে নন ব্র্যান্ড টিভিগুলো, কারণ দাম হাতের নাগালেই। বাজেট আমার যে বাজেট অনুযায়ী চলতেছে, আমি এই বাজেটে আমি টিভিটা কিনতে আসছি। সব সুযোগ সুবিধা আমাদের অ্যান্ড্রয়েড টিভির ভিতরে পাচ্ছি, সো অ্যান্ড্রয়েড টিভিটা আমাদের ফার্স্ট হয়েছে আর কি। ক্রেতাদের চাহিদা কম দামগুলোরই বেশি। কাস্টমার চাই বলে যে কম রেঞ্জের মধ্যে আমাকে বিশেষ করে 14,000, 15,000, 16,000, 32 ইঞ্চি টিভির দাম, এগুলো এইভাবেই চাই আর কি। তবে বেশি দাম নিয়ে ব্র্যান্ডের চেয়ে স্বল্প বাজেটে মান নিয়ে আপোষের প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকটা বিক্রি পড়ছে, কারণ অনেকে টাকা নিয়ে আসে আগের রেটে, এখন আর ওইটা কিনতে পারে না। এদিকে চীনা নতুন বছর ও করোনার কারণে সরবরাহ না থাকায় এর প্রভাব পড়েছে দেশের মার্কেটগুলোতে। বাড়তি দামের কথা বলছেন ক্রেতা বিক্রেতা। চাইনিজের উপলক্ষে চায়না থেকে মাল আসা বন্ধ, এর জন্য অনেক দাম। করোনার আগে অনেক কম ছিল, কারণ 32 ইঞ্চি তখন আমি নিজে 7,300, এখন 12-13,000-এর নিচে নাই। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশ বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসেছে। সকালে পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে রাজধানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। দেশে বিদেশে একটি মহল সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশে কিন্তু চক্রান্ত চলছে। শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। শুধু আল জাজিরা নয়, বিভিন্নভাবে ষড়যন্ত্র, গোপন বৈঠক হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই সরকারকে, এত জনপ্রিয় ভোটে এই সরকারকে হারানো যাবে না। তাই চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর চক্রান্ত চলছে। সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাপ আয়োজিত মানববন্ধনে তিনি অভিযোগ করেন, সরকার জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেড়ে নিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নেতাকর্মীদের পাশাপাশি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গণতন্ত্রবিহীন হয়ে আমরা সুবর্ণ জয়ন্তী 50 বছর পরে আবার সেই বাংলাদেশ অন্ধকারের দিকে ফিরে চলে গেছে। কেন কেন আজকে এই প্রশ্ন তুলতে হবে? কারা করেছে? যারা বাংলাদেশের স্বাধীনতা দেখতে চায় নাই। দেশের শ্রেষ্ঠ সন্তানের পদক কাড়িয়ে নিলে পরে দেশের সম্মান ভুলণ্ঠিত হয়। কারণ আজকে যারা ক্ষমতায় আছেন তারা মুক্তিযুদ্ধ করেননি, তারা মুক্তিযুদ্ধ দেখেননি কিভাবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ হয়েছে। তাই তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খেতাব করে নিতে চায়, অপমানিত করতে চায়, আর ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করছেন আওয়ামী লীগের লোকজনদেরকে দিয়ে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে আমানত আত্মসাৎকারী ও ঋণ খেলাপি 140 জন সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন। হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে তারা উপস্থিত হন। শুনানিতে আদালত বলেন, যারা টাকা আত্মসাৎ করেছে তারা ডাকাত। পিপলস লিজিং ইস্যুতে আগামী 25 ফেব্রুয়ারি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানের মতামত শুনবেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপলস লিজিং, এই তিনটে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 বাস যাত্রী। সকাল 8টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন মারা যান ও চিকিৎসাধীন অবস্থায় আরও 1 যাত্রী মারা গেছে। বাকিদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।